আজকের গল্পটির নাম হচ্ছে নূপুর। কুষ্টিয়াতে আমাদের বাড়ি যখন কেনা হয় তখন জায়গাটা ছিল শহরতলি। লম্বা আর ঝাঁকড়া গাছে ঘেরা বাড়ি। দিনের বেলাতেও বাড়ি থাকতো ছায়া ঢাকা, ঝোপ ঝোপ অন্ধকার। আমাদের সেই বাড়িতে সূর্যের আলো মাটিতে পড়ে ঘন গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে বিকেল হওয়ার আগেই সন্ধ্যা নেমে আসে। বাড়ির পাশে বিশাল বাঁশ বাগান, সেই বাঁশ বাগানের ঢালে ছোট মজা পুকুর। সন্ধ্যা হতেই বাঁশ বাগানে শিয়ালের হাঁক ডাক শুরু হয়। ছোটাছুটি করে বেড়ায় শিয়ালের দল, পুকুরে পানি খেতে নামে দল বেঁধে। বাঁশ বাগান জুড়ে থাকে জোনাকি, জলে নেভে, চলতে চলতে নিভে, আবার জলে, সেই সাথে না থামা ঝিঝি পোকার ডাক। পুকুরের এক কোণায় একটা শিমুল গাছ, সেখানে রাত জাগা পাখি থেকে থেকে ডেকে ওঠে কোয়াক কোয়াক করে। শিমুল গাছে বাস করে শকুন পরিবার। দুই এক রাতে যখন শকুনের বাচ্চা কেঁদে ওঠে, মনে হয় অবিকল কোনো শিশুর কান্না। আমরা বিভ্রান্ত হই। অল্প বয়স তখন আমাদের, স্কুলে পড়ি। শিমুল গাছের মাথায় শিশুর কান্না শুনে ভয় গা ছমছম করে ওঠে। এক ভাই আরেক ভাইকে শক্ত করে আঁকড়ে ধরি। যত জোরে পারা যায় চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। আমাদের ঘুম আসে না। আমি আর আমার বড় ভাই পিঠাপিঠি, বয়সও আমাদের কাছাকাছি। ভাইকে জড়িয়ে ধরে বলি, ঘুমিয়েছিস? ভাই ফিস ফিস করে বলে, না, তুই ঘুমিয়ে পড়। আমার ঘুম আসে না। খাটের পাশে জানালা, ও পাশে ঝোপালো গাছের ভেতর দিয়ে শিমুল গাছ দেখা যায়। চাঁদের আলোতে সব কেমন আবছা আলো আঁধারিতে ভরা। আমি চোখ পিট করে তাকিয়ে দেখতে চাই, সাহস হয় না। একটুখানি চোখ খুলেই আবার এঁটে বন্ধ করে ফেলি। কেমন করে যেন এক সময় আমার সেই ভয় কেটে যায়। দারুণ কৌতূহল নিয়ে আমি গাছের পাতার ভেতর মানুষের নড়াচড়া দেখতে থাকলাম। জ্যোৎস্না রাতে সাদা মেঘ পাতার ফাঁকে মানুষের রূপ ধরে। বাতাসে সেই মানুষগুলো গাছের উপর হাঁটা চলা করে বেড়ায়। আমি ওদের ফিস ফিস করে কথা বলা শুনি। বাতাস যে গাছের পাতার ফাঁকে ঢুকে ফিস ফিস শব্দ তোলে, আমি সেটা বুঝে ফেলি। বাড়ির ভেতর পায়ে পায়ে জড়িয়ে ঝোপ জঙ্গল। বাবা আমাদের ভাই বোনদের নিয়ে লেগে পড়েন সেই জঙ্গল সাফ করতে। কত রকমের গাছ বাড়িময়। মাঝে মধ্যে হলদে সাদা পেট নিয়ে মোটা সোটা সাপ বের হয়ে আসে পুকুর পাড়ের জঙ্গলের ভেতর থেকে। বাবা বলেন, ভয় নেই, ঢোড়া সাপ বিষয় টিস কিছুই নেই। আমরা তৎক্ষণিক বিকট চিৎকার দিয়ে 3 হাত পিছিয়ে গেছি। সাপ এক ঝোপ থেকে বের হয়ে হেলে দুলে এঁকে বেঁকে বাবার সামনে গিয়ে আরেক ঝোপে ঢুকে পড়ে। বাড়িতে নানা ধরনের ফলের গাছ আর ফুলের গাছ লাগান বাবা। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত লম্বা পথ। বাবা সেই পথের 2 পাশে সুপারি গাছের লম্বা সারি বানালেন। সুপুরি গাছের ফাঁকে ফাঁকে ফুলের গাছ। ইট সুকরি দিয়ে ঢেকে দিলেন পায়ে হাঁটা সেই পথ। পথের মাথায় অনেক পুরাতন একটা কুল গাছ। বাড়ি যখন কেনা হয় তখন এই বাড়িতে একটা কাঁঠাল গাছও ছিল, আর ছিল একটা ঝাঁকড়া তেঁতুল গাছ। প্রচুর বাদুড় উল্টে থাকতো তেঁতুল গাছের ডাল ধরে। বাড়িতে 2টো নারিকেল গাছ আর এই কুল গাছটা ছিল। বাবা কুল গাছের ওপাশে দরজা বেয়ে ছাদে মাধবীলতা তুলে দিলেন, সাথে জুই।
সেসব গাছ ঝেঁপে ফুল এলো। 2 বছর ধরে আমরা কেবল বাড়ির জঙ্গল পরিষ্কার করলাম, নতুন করে গাছ লাগিয়ে বাড়ি বাসযোগ্য করে তোলা হলো। বাড়ি ভর্তি জঙ্গলে বাবা বাগান বানিয়ে ফেললেন। ঘোষ কাকাদের বাড়ি ছাড়া পাড়ায় আশেপাশে আর কোনো বাড়ি নেই। আমাদের বাড়িতে ঢোকার মুখে বিরাট লম্বা এক ট্যাঙ্গা তাল গাছ, তার নিচে একটা ঝুপড়ি ঘর, আশপাশ বিরাট, সামনে রাস্তার ওপাশে একটা, আর দূরে দূরে 2-1টা বাড়ি, বেশিরভাগ বাঁশঝাড় আর কাটা ঝোপ। আমাদের বাড়ি লাগোয়া ঘোষ কাকাদের বাড়ি, সেই বাড়িও আমাদের বাড়ির মতো ঝোপ জঙ্গলে ভরা। তবে ওই বাড়ির গাছগুলো অনেক পুরনো আর বড় বড়। আমাদের বাড়ি ঘেঁষে ওদের আম বাগান, অনেক নারিকেল গাছ। আম বাগান আর নারিকেল গাছের ভেতর শ্যাওলা সবুজ পানি ভর্তি বড় সড়ো একটা পুকুর। আমি পড়ি ক্লাস 9-এ। আমাদের বড় ভাই এসএসসি পরীক্ষা দেবে, অনেক রাত জেগে পড়াশোনা করে। একদিন সকালে চুপি চুপি ভাই আমাকে ভীষণ অদ্ভুত এক কথা বলল। অনেক রাতে যখন পড়ছিল তখন স্পষ্ট শুনেছে ছাদের ওপর কেউ হেঁটে যাচ্ছে নুপুর পায়ে। নুপুরের চুমচুম শব্দ শুনেছে। গা ঝমঝম করা। এই বাড়িতে আসার পর প্রথম দিকে ভীষণ ভয় পেতাম, পরে সেই ভয় কেটে গেছে। কিছুদিন পর ওসব টোটকা ব্যাপার আমার গা সওয়া হয়ে যায়, আমি গায়ে মাখি না। তখন আমি আপ্তবাক্য উচ্চারণ করে চলেছি, ভয় থাকে বনে নয় মনে। বললাম, ছাদের ওপর ঘোষ কাকাদের আম গাছের ডাল ছড়ানো, বাতাসে ডাল সরসর করে নড়ছে, না হলে আমার আমের শুকনো পাতা বাতাসে ছাদের এক পাশ থেকে আরেক পাশে সরে গেছে। নুপুর পায়ে ছাদে কেউ হাঁটেনি। চোখ মুখ দেখে মনে হলো আমার কথা ওর বিশ্বাস হয়নি, তবে একেবারে বাতিল করে দিতে পারলো না। ভূত দেখার বাতি গেছে বলে আমার কথায় অমত থাকলেও আপত্তি করেনি। আগে একদিন এক সন্ধ্যা রাতে বাড়ির উঠোনের উপর দাঁড়িয়ে আমাকে অমন চুপি চুপি ডেকে বলল, দেখছিস পা নেই মাথা নেই, কিরকম ছুটে যাচ্ছে ওদিক পানে। ভূতের কথা আমি পড়েছি, আবার ভূতের যে মাটিতে পা পড়ে না তাও জানি। ছাদের দিকে তাকিয়ে দেখি জমার অন্ধকার, পা মাথাহীন সাদা শার্ট গায়ে কেউ একজন সত্যি প্রায় দৌড়ে যাচ্ছে সামনের দিকে। আমি স্থিরভাবে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। ভাইকে বললাম, আম্মা, আমাদের কারো সাদা শার্ট হ্যাঙ্গারে করে ছাদের তারে শুকাতে দিয়েছে। আজ সন্ধেবেলা কাপড় তুলতে ভুলে গেছে। বাতাসে তার বেয়ে সেই সাদা শার্ট ধেয়ে যাচ্ছে সামনের দিকে পাল তোলা নৌকার মতো। ভাই বলল, ও আম্মা গিয়ে ছাদের তারে শুকাতে দেওয়া কাপড় তুলে নিয়ে এলেন, সাথে এক পশলা বকাবকি। কাউকে কোনো একটা কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকা যায় না। নিজে খেয়াল না করলে এই বাড়ির কেউ একটা কাজও ঠিক মতো করে না। ভাই চুপচাপ ঘরে চলে গেল। আমি উঠোনে দাঁড়িয়ে রাতের আকাশ ভরা তারা দেখতে থাকলাম। ভাই নিয়মিত নুপুর পায়ে কারো হেঁটে যাওয়া শুনে ছাদের ওপর। মাঝে মধ্যে আমাকে বলে, আমি বিশেষ পাত্তা দেই না, আমি জানি পরীক্ষার কারণে সব সময় ওর মাথা থাকে উত্তপ্ত। সেই অবস্থায় মানুষ অনেক কিছু দেখে, শুনতেও পায়। গরমের সময় ঘরে ঘুমানো কঠিন হয়ে পড়তো। রাতে 2 ভাই ছাদে গিয়ে ঘুমাতাম। আকাশের পানে তাকিয়ে তারা দেখতাম। আচমকা 1-2 তারা খসে পড়তো আকাশ থেকে। মনে হতো যেন আগুন ঝরে পড়ছে, মাটিতে পড়ার আগেই বিলীন হয়ে যেত। ভাই জেগে থাকে নুপুর পায়ে তাকে দেখবে বলে, সে আসে না। ভাই বলে, হারিকেন নিভিয়ে দে, কেমন সুন্দর জ্যোৎস্না দেখ। আমি জানিও জ্যোৎস্না দেখছে না, ভাবছে আগুনের কাছে আসতে সে ভয় পাচ্ছে হয়তো।
আমি হারিকেন নিভিয়ে ঘুমিয়ে পড়ি। ভাই জেগে থাকে সারা রাত। নুপুর পায়ে কেউ আসে না। একদিন ভাই আবার ফিস করে বলল, গত রাতে টিউবওয়েলে পানি তুলছিল কেউ। আমি পরিষ্কার শুনেছি, এর আগেও হয়েছে এরকম। আমি অস্বীকার করলাম না, টিউবওয়েলের পানি তুলতে আমিও শুনেছি। বললাম, শোন ভাই, রাতে তোর কাছে কেউ আসে না। সন্ধেবেলা থেকে টিউবওয়েল ব্যবহার করা হয় না। মাঝরাতে ভোর রাতে বাতাসের চাপে পাইপের ভিতরে পানি ধড়াস করে নিচে নেমে যায়। সেই টানে কয়েলের ওয়াশার ধপ করে নেমে যায় নিচে। তখন ঘটাং করে টিউবওয়েলের হ্যান্ডেল উপরে উঠে পড়ে। পাইপের ভেতর যখন বাতাসের চাপ কমে আসে তখন কলের ওয়াশারের টান শিথিল হয়ে যায়। টিউবওয়েলের হ্যান্ডেল আবার ঘটাং করে নিচে নেমে আসে। তখন মনে হয় কেউ টিউবওয়েলের পানি তুলছে ঘটাং ঘটাং করে। ভাইয়ের মুখ দেখে খারাপ লাগলো। বুঝলাম ওকে এমনভাবে হতাশ করা ঠিক হয়নি। পুরো গরমকাল আমরা দুই ভাই রাতে ছাদে ঘুমালাম। বৃষ্টি রাতে নেমে আসতাম ঘরে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ছাদে শুয়ে ভাই কোনোদিন নুপুরের শব্দ শোনেনি। ঘরে শুয়ে শোনে। ভাইয়ের মনের ভেতর নুপুর বাজিয়ে কেউ একদিন নিশ্চুপ হয়ে গেল। ভাই আমাকে আর কোনোদিন সেই নুপুরের শব্দ নিয়ে কিছু বলেনি। কলেজে ভর্তি হয়ে ভাই অনেক বেশি পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ল। আমি এসএসসি পরীক্ষার মুখোমুখি হলাম। সামনে আমার এসএসসি পরীক্ষা। জোর লেখাপড়া করছি, খুব ভালো রেজাল্ট করতে হবে। অনেক রাত জেগে পড়াশোনা করি। আচমকা এক রাতে আমি ছাদে সেই নুপুরের শব্দ শুনলাম, একেবারে স্পষ্ট। নুপুরের শব্দে কেউ একজন ছাদের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ভাইকে ডাকবো না ছুটে গিয়ে উঠানে দাঁড়াবো? ছাদে তাকিয়ে দেখি কে ওখানে। আমি সিদ্ধান্ত নিতে পারলাম না। আতঙ্কে জমে গেলাম। আমার পা পাথরের মতো ভারী হয়ে গেল। শরীরের ভেতর রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। ঠান্ডা মাথায় কিছু ভাবতে পারছি না। আমি চুপচাপ কান পেতে ছাদের উপর নুপুর পায়ে কালো হেঁটে যাওয়ার শব্দ শুনতে থাকলাম। পরের দিন ভাইকে ডেকে ফিস করে আগের রাতের ঘটনা বললাম। ভাই কিছু বলল না। তখন শীতকাল, রাতে ছাদে ঘুমানোর প্রশ্নই ওঠে না। তবুও আমি সুযোগ পেলেই চাদর গায়ে উঠানে নেমে আসি। ছাদের দিকে তাকিয়ে থাকি অপলক। নুপুর পায়ে হেঁটে যায় কে? ভাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা খেয়াল করে বল দেখি, নুপুর পায়ে ছাদে যে হাঁটে সে কি শুধু শীতকালে হাঁটে না গরমকালেও হাঁটে? ভাই আমার কথায় উত্তর দিল না। পরীক্ষার টেনশনে মাথা খারাপের মতো অবস্থা আমার। ব্রেনের টেম্পারেচার মনে হচ্ছে বেড়ে গেছে অনেক। মাথা গরম, রগগুলো দপ দপ করে লাফাচ্ছে। আমি প্রতি রাতে ছাদে কারো নুপুর পায়ে হেঁটে যাওয়ার শব্দ শুনি। একসময় পরীক্ষার দিন চলে এলো। পরীক্ষা দিলাম। অসাধারণ ভালো ফলাফল করলাম এসএসসি পরীক্ষায়। নুপুরের শব্দ মাথা থেকে দূর হয়ে গেল। গরম পড়ে গেল। আমরা দুই ভাই রাতে হারিকেন নিভিয়ে ছাদে শুতে গেলাম। বাড়ির পশ্চিম থেকে অনেক রাতে টিউবওয়েলের হ্যান্ডেল ঘটাং করে লাফিয়ে ওঠার শব্দ শুনি। নুপুরের শব্দ শুনি না। কলেজে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়লাম। এক রাতে আম্মা শুনলেন নুপুরের শব্দ। ছাদে কেউ একজন নুপুর পায়ে হেঁটে যাচ্ছে। পরদিন তিনদা শুনলেন। দেরি না করে আম্মা আতিয়ার মামাকে খবর পাঠালেন। আতিয়ার মামা হচ্ছেন আমাদের দুঃসম্পর্কের মামা। তিনি বলেন তার কাছে নাকি জিন থাকে। 3 জন পোষা জিন সবসময় মামার হুকুম তামিল করে। আমাদের বড় মামি বাড়াবাড়ি রকমের অসুস্থ হয়ে পড়লেন। মামির হাত পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে গেছে। গিঁটগুলো ফোলার অসহ্য যন্ত্রণা। নানার বাড়িতে শোকের ছায়া নেমে এলো। বড় মামিকে সবাই খুব ভালোবাসে। সব থেকে ভালো চিকিৎসা কোথায় করানো যায় সেই বিষয়ে আলোচনা শুরু হলো। আতিয়ার মামা তার জিনদের দিয়ে বাগদাদের কাফ নগর থেকে বাবির জন্য ওষুধ আনালেন। জিনের আনা ওষুধ ব্যবহার করা হলো। মামির আঙ্গুলগুলো আরও বাঁকা হয়ে গেল।
তীব্র যন্ত্রণা ছটফট করতে করতে বড়ভাবে মারা গেলেন। আতিয়ার মামা ডাক পেয়ে আমাদের বাড়িতে এলেন। তার পোষা জিনদের অনেক কীর্তি শোনালেন। রাতে জিনদের সাথে কথাবার্তা বললেন। সেই কথাবার্তা অবশ্য আমাদের শুনতে পেলাম না। পরদিন আতিয়ার বাবা নানা রকম দোয়া দরুদ পড়ে বাড়ি বন্ধ করলেন। বাড়ির চার কোণায় বাঁশের বাতা দিয়ে বাগানের 4টা ছোট খুঁটি পুঁতে দিলেন। আম্মাকে ডেকে বললেন, বুবু, আর কোনো সমস্যা নেই, আপনার বাড়ি বন্ধ করে দিলাম। আম্মা বুকের ভিতর চেপে থাকা নিঃশ্বাস ছেড়ে মুক্ত হলেন। আতিয়ার মামা অতি উৎসাহ নিয়ে আম্মাকে বললেন, কি দেখলাম শোনেন বুবু। 70-80 বছরের এক বুড়ো আপনাদের ঘরের লম্বা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। তার সাথে 16 থেকে 17 বছরের একজন মেয়ে, হাসি খুশি আনন্দে ভরা মুখ, বড় সুন্দর, মনে হলো বুড়োর নাতনি। লাফাতে লাফাতে ঠাকুরদার সাথে যাচ্ছে। আম্মা জিজ্ঞেস করলেন, ওরা যে হিন্দু আপনি বুঝলেন কেমন করে? আতিয়ার মামা বললেন, বুড়ো লোকটা গলায় কণ্ঠি দেখেছি, তুলসী কাঠের মালা, কপালে তিলক কাটা, মেয়ের হাতে শাঁখা ছিল, সেদিতে সিন্দুর। পাড়ার মানুষজন জানালো এই বাড়িতে অনেক আগে একজন বয়স্ক হিন্দু ভদ্রলোক বাস করতেন। বেশ বয়স হয়েছিল তার। ভদ্রলোক একা থাকতেন। একদিন তার 16 থেকে 17 বছরের নাতনি স্বামীর সাথে ঝগড়া করে চলে এলো ঠাকুরদার কাছে এই বাড়িতে। সেই বুড়ো মানুষটা নাতনিকে খুব ভালোবাসতেন। ভীষণ প্রাণবন্ত আর উচ্ছল মেয়ে ছিল সে। নাতনি ঘর আলো করে রেখেছিল বুড়ো মানুষটার। হঠাৎ বলা নেই কওয়া নেই সেই মেয়ে দুম করে গলায় দড়ি দিয়ে মরল। গলায় দড়ি নিয়েছিল ওই কুল গাছে। আমাদের বাড়ির পুরাতন কুল গাছটা দেখালো সবাই। আতিয়ার মামা বাড়ি বন্ধ করে ফিরে গেলেন। আম্মা শান্তিতে ঘুমোতে পারলেন। ছাদে আর নুপুরের শব্দ শোনা যায় না। এইচএসসি পরীক্ষার এগিয়ে এলো। পরীক্ষার চাপে সব ভুলে টুলে গেলাম এক সময়। গরমের সময় ছাদে ঘুমানো আর তখন নিয়মিত অভ্যাস। ওরকম এক রাতে ছাদে শুতে গেলাম। প্রবল জ্যোৎস্না হয়েছিল সে রাতে। ভাই বাড়িতে নেই। আমি একা শুয়ে আছি ছাদে। ঘোষ কাকাদের আম গাছের ডাল ভর্তি পাতা বাতাসে কাঁপছে। গাছের ডাল দুলে দুলে যেন আমাকে বাতাস করছে। আকাশের দিকে চোখ মেলে ভরা পূর্ণিমার চাঁদের পানে তাকিয়ে থাকলাম। চাঁদকে রেখে মেঘদের উড়ে যাওয়া দেখতে দেখতে চোখ লেগে এলো। আলতো করে 2 চোখের পাতা নামিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আদো ঘুম আদো জাগরণের ভিতর আমি পরিষ্কার শুনতে পেলাম ঘোষ কাকাদের বাড়ির ছাদে নুপুরের শব্দ। ঝমঝম শব্দে নুপুর পায়ে কেউ এগিয়ে আসছে আমার দিকে। ঘোষ কাকাদের ঘরের ছাদ আমাদের ঘরের ছাদে লাগানো। আমার ঘুম পুরোপুরি ছুটে গেল। আমি চোখ মেলে তাকালাম। জ্যোৎস্নার আলোতে খুব স্পষ্ট একজন কিশোরীকে দেখলাম। পরনের ঘিয়ে রঙের শাড়ি, তাতে লাল পাড়, মাথা ভর্তি লম্বা ঘন কালো চুল, কোমর ছাড়িয়েছে, কপালে জলজলে লাল টিপ, সেদিতে সিঁদুর। অসম্ভব রূপবতী সেই কিশোরী আমাকে অবাক করে দিয়ে এগিয়ে এলো খুব কাছে। আমি বেলি ফুলের গন্ধ পেলাম। অদ্ভুত সুন্দর সেই গন্ধে আমি বিভোর হলাম। মেয়েটি যেন বাতাসে ভেসে উঠে এলো গাছে। পা ঝুলিয়ে বসলো আম গাছের ডালে। আমি আলতা পরা 2 ধবধবে ফর্সা পা দেখতে পেলাম। পায়ের উপর নুপুর। কাতর আবেগ মেশানো গলায় কথা বলে উঠল সে, তোমার বাড়ি বন্ধ করলে কেন? আমি আর আসতে পারি না। আমি বুঝি কষ্ট হয় না। আমি স্থির তাকিয়ে আছি সেই কিশোরীর চোখের পানে। বড় বড় 2 চোখ ভরা উজ্জ্বলতা। নিকোষ কালো সেই ডাগর চোখ জোড়ায় চপলমা দৃষ্টি, অথচ ভীষণ শান্ত স্থির। সিগ্ধ চোখ মেলে সে তাকিয়ে আছে আমার দিকে। কথাগুলো বলে সাহসা তার চোখ জোড়া ভরে গেল গাঢ় বিষণ্ণতা আর নিরাশায়। ক্লান্ত সেই 2 চোখ আমার চোখের ওপর থেকে সরালো না। বুঝতে পারছি উল্টাপাল্টা দেখেছি। আমার উত্তপ্ত মস্তিষ্ক আমাকে এই সব দেখাচ্ছে।
ঘটনা সাজিয়ে কাহিনী বানাচ্ছে। হয়তো আমি জেগে নেই, ঘুমিয়ে স্বপ্ন দেখছি, দারুণ জীবন্ত সেই স্বপ্ন। এইসব তো মোটেও ভালো না। মনের উপর চাপ তৈরি হচ্ছে। মনকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, মন বুঝলো না। নিজে থেকে অনেক যুক্তি দাঁড় করলাম বটে, তবু আমি আতঙ্কে সিঁটিয়ে গেলাম। আমার পুরো শরীর শিরশির করে উঠল। কথা বলতে গিয়ে দেখে মুখের ভিতর শুকিয়ে কাঠ হয়ে আছে। আমি কোনো কথা বলতে পারলাম না। আমার ব্রেন সেই প্রচণ্ড টেনশন নিতে পারেনি। আমি আবার ঘুমিয়ে পড়লাম, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর ঘুমের ভিতর এক সময় স্বাভাবিক হয়ে এলো সব। ঘুম ভাঙলো ভোরবেলা। গাছের ফাঁক ফোকর দিয়ে সকালের তেজি রোদ এসে পড়ছে আমার মুখে। আমি চোখ খুলে তাকালাম, আমার চোখ ভরা বিস্ময়। আম গাছের ডালে রূপালি একটা নূপুর ঝুলছে। রোদ পেট চকচক করে সেই নূপুর। কাউকে কিছু বলিনি। নূপুর সাথে নিয়ে ছাদ থেকে নেমে এলাম। কত কিছু হারিয়ে ফেলছি এই জীবনে, সেই নূপুর আমি হারাইনি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটিতে টিপ দিবেন।